আজ আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমার সজীব কোষের রাসায়নিক গঠন বা জৈব অণু চ্যাপ্টার মধ্যে আছে। সেটা হচ্ছে তোমার কি নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আজকে আমরা নতুন একটা টপিক শুরু করছি, যেটা হচ্ছে কি তোমার নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানবো। আমরা আগে জেনেছি যে আমাদের যে বংশগত বৈশিষ্ট্যগুলো, যেগুলো কি হচ্ছে তোমার এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে যায়, সঞ্চালিত হয়। সেটা হচ্ছে কি তোমাকে জিনের মাধ্যমে সঞ্চালিত হয়। আর আমরা জেনেছি যে কোষের যে নিউক্লিয়াসের মধ্যে যে জালের মতো গঠন দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে নিউক্লিয় জালক বা ক্রোমাটিন তন্তু। সেগুলি তোমার বিভাজন দশায় ঘনীভূত হয়ে তোমার ক্রোমোসোম গঠন করে। এই যে নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে তোমার জীবদেহের যে সমস্ত জৈব পলিমার জীবের প্রয়োজনীয় সমস্ত বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে, তাদের বলা হচ্ছে তোমার কি নিউক্লিক অ্যাসিড। তাহলে জীবদেহের যে সমস্ত জৈব পলিমার জীবের প্রয়োজনীয় সমস্ত বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে, তাকে বলা হচ্ছে তোমার কি নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো কী কী জানবো আমরা এবার। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কি কি? নিউক্লিক অ্যাসিডের মূল গঠনগত একক হলো তোমার কি নিউক্লিওটাইড। মনে রাখবে, অনেক সময় শর্ট কোশ্চেনে দিয়ে থাকে যে এই নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক কি। আমরা জানি জীবদেহের গঠনগত একক কোষ জানি, ঠিক আছে। স্নায়ুতন্ত্রের একক তোমার হচ্ছে নিউরন জানি, ঠিক আছে। তেমনি এই যে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হলো তোমার কি নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হলো তোমার কি নিউক্লিওটাইড। এই একাধিক নিউক্লিওটাইড পরস্পর কি হচ্ছে তোমার ফসফোডাইএস্টার বন্ড দ্বারা পরস্পর যুক্ত হয়ে তোমার কি নিউক্লিক অ্যাসিডটা তোমার গঠন করে। তাহলে কি এই নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য নিউক্লিওটাইডগুলো পরস্পর কি হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে কি হচ্ছে তোমার এই নিউক্লিক অ্যাসিডটা তোমার গঠন করছে। আর প্রতিটি তোমার নিউক্লিওটাইড, এই যে এক একটা নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত হয়? তোমার পেন্টোজ শর্করা। নিউক্লিওটাইড আবার কী নিয়ে গঠিত? নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত? তোমার পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, আর কি তোমার ফসফেট গ্রুপ নিয়ে গঠিত হয় এই নিউক্লিওটাইডটা। নিউক্লিওসাইডটা কি? নিউক্লিওসাইড হচ্ছে যখন পেন্টোজ শর্করা আর নাইট্রোজেনাস বেস যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইডটা কি? যখন এই নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট গ্রুপটা যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। বা অন্যভাবে যদি বলি, নিউক্লিওটাইডটা কি? পেন্টোজ শর্করা, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট গ্রুপ একত্রে কি গঠন করে? তোমার নিউক্লিওটাইড গঠন করছে। আর এই যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে এই যে নাইট্রোজেনাস বেস হচ্ছে তোমার দুই ধরনের নাইট্রোজেনাস বেস থাকে। নাইট্রোজেনাস বেস দুই ধরনের থাকে নিউক্লিক অ্যাসিডের মধ্যে। কি কি? পিউরিন আর পিরিমিডিন। পিউরিন হচ্ছে তোমার কি
পিরিমিডিন। ডিএনএ এবং আরএনএর মধ্যে তোমার পিউরিন কী কী থাকে? তোমার অ্যাডিনিন এবং গুয়ানিন। অ্যাডিনিন এবং গুয়ানিন নিয়ে কী হচ্ছে পিউরিন বেসটা তোমার গঠিত হয়। আর পিরিমিডিন 3 প্রকার হয়। কি কি? তোমার থাইমিন, সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল। এর মধ্যে ডিএনএর মধ্যে কী কী থাকে? ডিএনএর মধ্যে থাকে তোমার থাইমিন আর সাইটোসিন। আর আরএনএর মধ্যে তোমার থাকে তোমার ইউরাসিল এবং সাইটোসিন থাকে। ডিএনএ এবং আরএনএর মধ্যে পিউরিন বেস, অ্যাডিনিন এবং গুয়ানিন এদের কোনো পরিবর্তন নেই। কিন্তু পিরিমিডিন বেসের ক্ষেত্রে তোমার পিরিমিডিন 3 প্রকার হয় নিউক্লিক অ্যাসিডের মধ্যে, থাইমিন, সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল। তবে ডিএনএর মধ্যে কী কী থাকে? থাইমিন আর সাইটোসিন। আর আরএনএর মধ্যে থাকে ইউরাসিল এবং সাইটোসিন। ডিএনএ এবং আরএনএ এই যে নাইট্রোজেন বেসের ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে ডিএনএর ক্ষেত্রে তোমার থাইমিন থাকে, ঠিক আছে, কিন্তু আরএনএর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে কী থাকে? ইউরাসিলটা তোমার থাকে। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডের মূল যে গঠন সেটা জানলাম। এবার আমরা জানব নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ। নিউক্লিক অ্যাসিড প্রধানত 2 প্রকার। কি কি? নিউক্লিক অ্যাসিড প্রধানত 2 প্রকার। তোমার একটা হচ্ছে কি তোমার কি ডিএনএ পুরো কথা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। 2 নম্বর কি তোমার আরএনএ, তার পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে একটা টার্ম আছে নিউক্লিন। কি নিউক্লিন কি? বংশগতির ধারক এবং বাহক রাসায়নিক পরিচয় নিয়ে নানা গবেষণা হয়েছে, ঠিক আছে। এবং মিশার কোষের নিউক্লিয়াস থেকে ফসফেট ও প্রোটিন সমৃদ্ধ উপাদান পৃথক করেন। তাহলে নিউক্লিনটা কি? এই বংশগতির ধারক এবং বাহকের রাসায়নিক পরিচয় নিয়ে বিভিন্ন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করেছেন। তার মধ্যে বিজ্ঞানী ফ্রেডরিক মিশার তিনি কোষের নিউক্লিয়াস থেকে ফসফরাস ও প্রোটিন সমৃদ্ধ উপাদান পৃথক করেন। তিনি এই যে ফসফরাস এবং প্রোটিন সমৃদ্ধ উপাদানগুলোর নাম দেন কি? নিউক্লিন। আর এই নিউক্লিন পরবর্তীকালে তোমার নিউক্লিক অ্যাসিড নামে পরিচিত। তার নিউক্লিন কি আমরা জানলাম। এবার আসবো যে এই যে নিউক্লিক অ্যাসিড 2 প্রকার। কি কি? ডিএনএ এবং আরএনএ। এবার আমরা নিউক্লিক অ্যাসিডের এই ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানবো বিস্তারিত। এই ডিএনএ প্রথমে জানবো ডিএনএ কি। ডিএনএ হলো তোমার স্বপ্রতিলিপিকরণে সক্ষম। প্রতিলিপিকরণ মানে কি? একটা ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি করতে পারেন নিজে থেকেই। আমরা আগে দেখেছি যে ছবি ডিএনএ দ্বিতন্ত্রী। এই ডিএনএ কী হচ্ছে তোমার যখন কোষচক্রের শেষ ফেজে অর্থাৎ সিনথেসিস ফেজে সেই দশায় কী হচ্ছে এই ডিএনএগুলোর তোমার খুলে যায়। খুলে গিয়ে প্রত্যেকটা ডিএনএ স্ট্র্যান্ড থেকে একটা নতুন করে ডিএনএ সংশ্লেষ ঘটে। এই ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে পদ্ধতি তাকে বলা হচ্ছে প্রতিলিপিকরণ বা ইংরেজিতে বলে রেপ্লিকেশান। তাহলে সব প্রতিলিপিকরণে সক্ষম, পরিব্যক্তি ক্ষমতা সম্পন্ন। পরিব্যক্তি মানে কি? জীবের পরিব্যক্তি বা মিউটেশন বলেছি, জীবের জিনের হঠাৎ আকস্মিক স্থায়ী পরিবর্তনকে মিউটেশন। তাহলে স্বপ্রতিলিপিকরণে সক্ষম, পরিব্যক্তি ক্ষমতা সম্পন্ন, যে দ্বিতন্ত্রী, দুরুতন্ত্র সেখানে বলা আছে দ্বিতন্ত্রী, পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। পলিনিউক্লিওটাইড মানে অনেকগুলো নিউক্লিওটাইড বেস একত্রে
তোমার যুক্ত হয়ে কী হচ্ছে, তোমার একটা শৃঙ্খল বা চেনের মতো গঠন করে, সেই জন্য বলা হচ্ছে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল জীবের বংশগত বৈশিষ্ট্যের প্রধান ধারক ও বাহক রূপে কাজ করে, তাকেই বলা হচ্ছে তোমার কি ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএটা কি বললাম, যে সব প্রতিলিপিকরণে সক্ষম, পরিব্যক্তি ক্ষমতা সম্পন্ন, যে দ্বিতন্ত্রী পলিনিউক্লিওটাইড শৃঙ্খল জীবের বংশগত বৈশিষ্ট্যের প্রধান ধারক ও বাহক রূপে কাজ করে, তাকেই আমরা বলবো তোমার কি ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ কোথায় থাকে, এই অবস্থানটা জানবো, ডিএনএ কোথায় অবস্থান করে। আমাদের জীবদেহে কোথায় ডিএনএটা অবস্থান করে? অধিকাংশ জীবের কোষের কী হচ্ছে আমরা ডিএনএ থাকে। এছাড়া জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়ে যে বস্তু, যাকে আমরা ভাইরাস বলে থাকি, ভাইরাসের মধ্যেও কী থাকে তোমার ডিএনএ তোমার অবস্থান করে। এই ডিএনএ তোমার অবস্থান কোথায়? ডিএনএ তোমার বেশিরভাগ ক্ষেত্রে তোমার আমাদের যে এক কথায় বলা যেতে পারে যে আমাদের কোষের ভিতর যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতর যে জালিকাকার অংশ দেখতে পাওয়া যায়, যাকে আমরা নিউক্লিয় জালক বলে থাকি, সেই নিউক্লিয় জালক কী হচ্ছে বিভাজন দশায় গিয়ে কী হচ্ছে তোমার ক্রোমোজোম গঠন করে। এই যে ক্রোমোজোমের মধ্যেই তোমার কি ডিএনএটা অবস্থান করে। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে ডিএনএ অবস্থান করে তোমার নিউক্লিয়াসের ভিতর। তাহলে নিউক্লিয়াসের ভিতর কী হচ্ছে সর্বাধিক মাত্রায় তোমার ডিএনএ অবস্থান করে। আর এটি কোষের ইন্টারফেজের নিউক্লিয় জালকে অবস্থান করে। এটা কোষচক্রে যখন ইন্টারফেজ দশায় কী হচ্ছে জালকের মতো এই ডিএনএগুলো তোমার অবস্থান করে। আর বিভাজনকালে কী হচ্ছে ক্রোমোজোম গঠন করে। একে বলা হচ্ছে তোমার কি নিউক্লিয়ার ডিএনএ, যাকে বলা হয় নিউক্লিয়ার ডিএনএ। এই যে কোষের নিউক্লিয়াস ছাড়াও কোষের অন্যান্য যে অঙ্গাণু আছে, যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিড এবং যে মাইটোকন্ড্রিয়া, এবং জীবকোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে, সে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী হচ্ছে তোমার ডিএনএ পাওয়া যায়। তাহলে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে আমরা ডিএনএ দেখতে পাবো? তোমার মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমার ডিএনএ তোমার দেখতে পাবো। সেই জন্য মাইটোকন্ড্রিয়া এবং ডিএনএকে তোমার অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলা হয়। তাহলে ডিএনএ অবস্থান কোথায়? বেশিরভাগ ডিএনএ তোমার কোথায় অবস্থান করছে? তোমার কোষের নিউক্লিয়াসের মধ্যে। এছাড়া তোমার নিউক্লিয়াস ছাড়া উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার বিশেষ করে ক্লোরোপ্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার কী হচ্ছে এই ডিএনএ তোমার অবস্থান করে। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার ডিএনএ থাকে। তার ডিএনএ অবস্থান আমরা জানলাম। এবার জানবো ডিএনএর পরিমাণ। ডিএনএর পরিমাপের একক হলো পিকোগ্রাম। আমরা যখন কোনো কিছু তোমার পরিমাপ করি তার একটা একক থাকে, তেমনি এই ডিএনএ পরিমাপের একক হলো পিকোগ্রাম। মনে রাখবে, ডিএনএ পরিমাপের একক হলো পিকোগ্রাম। পয়সি কয়কা গয়রফলা আকা ম, পিকোগ্রাম। একে শর্টে আমরা পিজি লিখি। তাহলে ডিএনএ পরিমাপে একক হলো পিকোগ্রাম। আর 1 পিকোগ্রাম সমান 1 পিজি সমান 10⁻⁻12 গ্রাম। আর কোনো নির্দিষ্ট কোষের ডিএনএর পরিমাণ কিন্তু নির্দিষ্ট হয়, এটা মনে রাখবে। কোনো একটা নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে নির্দিষ্ট কোষের মধ্যে ডিএনএর পরিমাণটা তোমার নির্দিষ্ট হয়।
যেমন আমাদের মানুষের ক্ষেত্রে তোমার 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 23 জোড়া ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর মোট দৈর্ঘ্য কত হচ্ছে তোমার প্রায় 2 মিটার মতো বা 1.9 মিটার মতো হয়ে থাকে। তাহলে আমরা ডিএনএর পরিমাণ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ডিএনএর গুরুত্ব কী বা কী কাজ করে। ডিএনএর গুরুত্ব, ডিএনএর গুরুত্বটা হচ্ছে আমাদের জীবদের ক্ষেত্রে ডিএনএ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি পালন করে? প্রথম হচ্ছে কি, জিনগত তথ্য বহন ও সেটা বংশানুক্রমে সঞ্চালন করে থাকে। তাহলে ডিএনএর প্রধান কাজ হচ্ছে কি তোমার জিনগত তথ্য বহন ও সেটা বংশানুক্রমে সঞ্চারণ। আমরা আগেই জেনেছি যে আমাদের জীবের যে বংশগত বৈশিষ্ট্য সেটা তোমার জিনের মধ্যে দিয়ে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে তোমার সঞ্চারিত হয়। আর এই জিনগুলি অবস্থান করে তোমার কোথায়? ডিএনএর মধ্যে। আর ডিএনএতে সঞ্চিত তথ্য কোষ বিভাজনের দ্বারা এক কোষ থেকে তোমার অন্য কোষে সঞ্চারিত হয় এবং প্রজননের মাধ্যমে তখন কী হচ্ছে তোমার এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে তোমার সঞ্চারণ ঘটে থাকে। অর্থাৎ কি, আমাদের জেনেটিক বার্তা কার মধ্যে তোমার সঞ্চিত থাকে? এই ডিএনএর মধ্যে। সেটা কোষ বিভাজনের সময় এক কোষ থেকে অন্য কোষের মধ্যে সেটা সঞ্চালিত হয় এবং প্রজননের মাধ্যমে বংশানুক্রমে সেটা সঞ্চালিত হয়ে থাকে। 2 নম্বর গুরুত্ব কি? এ হচ্ছে জেনেটিক বস্তুরূপে কাজ করে। জেনেটিক বস্তুরূপে কাজ করে। ডিএনএতে সঞ্চিত তথ্যভাণ্ডার অনুসারে কোষের যাবতীয় কাজকর্ম ও বংশগত নানান বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় বলে ডিএনএকে জেনেটিক বস্তু বলা হয়। তা ডিএনএকে কেন জেনেটিক বস্তু বলা হয়? ডিএনএতে সঞ্চিত তথ্যভাণ্ডার, কিসের তথ্য? আমাদের জেনেটিক ইনফরমেশান বা জিনগত তথ্য বা বংশগত তোমার বৈশিষ্ট্য এই ডিএনএর মধ্যে কী হচ্ছে তোমার সঞ্চিত থাকে বা তথ্যভাণ্ডার অনুসারে এটা কাজ করে। ডিএনএতে সঞ্চিত তথ্যভাণ্ডার অনুসারে কোষের কী হচ্ছে যাবতীয় তোমার কাজকর্মটা হয়ে থাকে। আর বংশগত নানা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় এই ডিএনএ দ্বারাই। তাই ডিএনএকে আমরা জেনেটিক বস্তু বলা হয়। আর ডিএনএকে তোমার ব্লু প্রিন্ট অফ লাইফ বলা হয়। ডিএনএকে তোমার ব্লু প্রিন্ট অফ লাইফও বলা হয়। ডিএনএকে ব্লু প্রিন্ট অফ লাইফ। যেমন কোনো কাজ করতে গেলে আগে থেকে একটা খসড়া তৈরি করতে হয়, যাকে বলা হয় তোমার ব্লু প্রিন্ট বা নীল নকশা বলা হয়। যেমন আমরা কোনো একটা বা কনস্ট্রাকশান করবো, তার জন্য আগে থেকে একটা যেমন ছক করি বা একটা প্ল্যানিং করি, তেমনই আমাদের জীবদেহের গঠন কীরকম হবে, কী ধরনের কোষের কাজকর্ম হবে, যাবতীয় নিয়ন্ত্রণ করে কে? এই ডিএনএ। আর জীবদেহের গঠন এবং তার কাজের জন্য প্রয়োজনীয় উপাদান গঠনের নির্দেশ এই ডিএনএ দ্বারাই হয়ে থাকে বা ডিএনএর মধ্যেই তোমার সঞ্চিত থাকে। তাই ডিএনএকে বলা হচ্ছে ব্লু প্রিন্ট অফ লাইফ। তাহলে ডিএনএকে ব্লু প্রিন্ট অফ লাইফ কেন বলে? কারণ জীবকোষের গঠন এবং তার কাজের জন্য প্রয়োজনীয় যে উপাদানের যে গঠন নির্দেশ সেটা ডিএনএর মধ্যেই সঞ্চিত থাকে। তাই ডিএনএকে বলা হয় তোমার ব্লু প্রিন্ট অফ লাইফ। তাহলে আমরা ডিএনএর গুরুত্ব সম্পর্কে জানলাম। তবে এখানে কিছু শর্ট কোশ্চেন, কিছু তথ্য তোমাদের বলে দিই। রেপ্লিকেশান বা প্রতিলিপিকরণ, ট্রান্সক্রিপশান, আর ট্রান্সলেশন, এগুলো কি? রেপ্লিকেশান মানে ধরো একটা ডিএনএ থেকে
একটা ডিএনএ তৈরি হবে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে তোমার কি রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। আর ডিএনএ থেকে তোমার আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া পদ্ধতিকে বলা হচ্ছে তোমার কি রেপ্লিকেশন। এক কথায় ডিএনএ থেকে আরএনএ তৈরির যে পদ্ধতি তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশান। আর আরএনএ থেকে তোমার প্রোটিন তৈরির যে পদ্ধতি তাকে বলা হচ্ছে তোমার কি ট্রান্সলেশন। আর একটা আছে সেন্ট্রাল ডগমা। কি সেন্ট্রাল ডগমা? এটা অনেক সময় দিয়ে থাকে। সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা হচ্ছে যে তোমার রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, আর ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আর ট্রান্সলেশন পদ্ধতিতে তোমার আরএনএ থেকে তোমার প্রোটিন তৈরি হয়। বিজ্ঞানী ক্রিক ক্রিকের মতে ডিএনএ নিজের প্রতিলিপি গঠন করে রেপ্লিকেশন পদ্ধতিতে, এবং তার মধ্যে সঞ্চিত তথ্য অনুযায়ী তোমার আরএনএ সংশ্লেষ করে তোমার ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। আর আরএনএতে সঞ্চিত তথ্য থেকে প্রোটিন সংশ্লেষ ঘটে ট্রান্সলেশন পদ্ধতিতে। এই মতবাদকে বলা হচ্ছে তোমার কি সেন্ট্রাল ডগমা। তাহলে সেন্ট্রাল ডগমাটা কি? তোমার ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে পদ্ধতি হচ্ছে তাকে রেপ্লিকেশান, রেপ্লিকেশান। তোমার ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি হচ্ছে, ট্রান্সক্রিপশান, এটা ট্রান্সক্রিপশান। আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তোমার ট্রান্সলেশন পদ্ধতিতে, ট্রান্সলেশন পদ্ধতিতে, এই ট্রান্সলেশন পদ্ধতিতে, ঠিক আছে। তাহলে এই বৈজ্ঞানিক ক্রিক কি বলছে, আবার কি হয় একটা জিনিস দেখো, আরএনএ থেকে আবার ডিএনএ তৈরি হয়, ঠিক আছে। তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে তোমার ডিএনএ তৈরি হয়, সেই পদ্ধতির নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশান, ঠিক আছে। যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় তাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশান। তাহলে বৈজ্ঞানিক ক্রিক কী বলছে? বৈজ্ঞানিক ক্রিকের মতে ডিএনএ নিজেই প্রতিলিপি গঠন করে এই রেপ্লিকেশন পদ্ধতিতে, এবং ডিএনএর মধ্যে সঞ্চিত তথ্য অনুসারে তোমার আরএনএ তৈরি হয়, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। এবং আরএনএতে সঞ্চিত তথ্য থেকে কী হচ্ছে তোমার প্রোটিন তৈরি হয়, সেই পদ্ধতির নাম হচ্ছে তোমার কি ট্রান্সলেশন। তার এই মতবাদকে বলা হয় কি তোমার সেন্ট্রাল ডগমা। পরীক্ষায় আসে সেন্ট্রাল ডগমাটা কি। এবার আমরা জানবো ডিএনএর ধর্ম। ডিএনএর ধর্ম, ডিএনএর অনেকগুলো ধর্ম আছে। প্রথম আছে ভৌত ধর্ম, বা তার নেচার কী ধরনের, ভৌত ধর্ম সম্পর্কে জানবো। ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে প্রথম হচ্ছে কি তোমার এর শারীরবৃত্তীয় অবস্থা অনুযায়ী রূপ পরিবর্তনের ক্ষমতা। বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থা, বিশেষত তোমার অতিরিক্ত লবণের উপস্থিতিতে ও কম আর্দ্রতায় ডিএনএর তোমার গঠনগত বিকৃতি দেখতে পাওয়া যায়। তাহলে বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থা, বিশেষ করে অতিরিক্ত লবণের উপস্থিতিতে ও কম আর্দ্রতায় ডিএনএর গঠনগত তোমার বিকৃতি আসে। যেমন তোমার ডিএনএ অনেকগুলো তোমার টাইপ আছে, বিডিএনএ, এডিএনএ, জেড ডিএনএ, ঠিক আছে। যেমন তোমার বিডিএনএ কম আর্দ্রতায় ও সোডিয়াম লবণের উপস্থিতিতে তোমার এডিএনএতে রূপান্তর হয়,
তোমার বিডিএনএটা, ডিএনএ অনেক রকম ভাগ আছে, আমরা পরে আলোচনা করছি। বিডিএনএ তোমার কি হয়, কম আর্দ্রতায় আর সোডিয়াম লবণের উপস্থিতিতে তোমার এডিএনএতে তোমার রূপান্তরিত হয়। আর অতিরিক্ত লবণের উপস্থিতিতে আবার বিডিএনএটা কিসে রূপান্তরিত হয়, অতিরিক্ত লবণের উপস্থিতিতে তোমার যখন অতিরিক্ত লবণের উপস্থিতিতে তোমার বিডিএনএ আবার কী হচ্ছে, জেড ডিএনএতে তোমার পরিবর্তিত হয়। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন সারিবৃত্তীয় অবস্থা অনুযায়ী তোমার ডিএনএ রূপ পরিবর্তনের ক্ষমতা রয়েছে। এটা একটা ভৌত ধর্মের মধ্যে পড়ছে। 2 নম্বর কি, তোমার ডিএনএ হচ্ছে বিশেষ তড়িৎ আদানযুক্ত। ডিএনএ বিশেষ তড়িৎ আধানযুক্ত। ডিএনএ সাধারণত কি তোমার নেগেটিভলি চার্জ বা ঋণাত্মক। মোট এক অনেক সময় শর্ট কোশ্চেন দেয়, ডিএনএ তোমার পজিটিভ না নেগেটিভ, ধনাত্মক না ঋণাত্মক। ডিএনএ হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। এটি তড়িৎ ক্ষেত্রে তোমার অ্যানোডের দিকে তোমার আকৃষ্ট হয়। ডিএনএ তাহলে তোমার কি নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আধানযুক্ত, এটা মনে রাখবে। ডিএনএ হচ্ছে তোমার কি ঋণাত্মক আধানযুক্ত। কারণ কি, ডিএনএর মধ্যে যে ফসফেট গ্রুপটা থাকে, ঠিক আছে, তোমার ডিএনএর মধ্যে যে ফসফেট গ্রুপটা থাকে, ফসফেট গ্রুপটা থাকার জন্য তোমার ডিএনএ নেগেটিভলি চার্জ হয়। আর এটি তড়িৎ ক্ষেত্রে তোমার কার দিকে আকৃষ্ট হয়, তোমার অ্যানোডের দিকে তোমার আকৃষ্ট হয়। নেক্সট এর ভৌত ধর্ম কি, তোমার দাব্যতা বা সলিবিলিটি। ডিএনএ জল এবং অ্যালকোহলে দাব্য। মনে রাখবে ডিএনএ কিসে দাব্য, ডিএনএ জল এবং অ্যালকোহলে তোমার দাব্য। কিন্তু অতিরিক্ত শীতল অ্যালকোহলে এটা কি হচ্ছে, তোমার অদ্রবণীয় হয় এবং অধক্ষিপ্ত হয়ে থাকে। নেক্সট এর ভৌত ধর্ম কি, তোমার ডিন্যাচুরেশন আর হচ্ছে রিন্যাচুরেশন। ডিন্যাচুরেশন এবং রিন্যাচুরেশন তোমার ডিএনএকে যে দুটি নিউক্লিওটাইড তন্তুর মাঝে ডিএনএ যে দুটো তন্তু থাকে, এর মধ্যে যে হাইড্রোজেন বন্ধনগুলো দ্বারা পরস্পর নাইট্রোজেন বেসগুলো যুক্ত থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ঠিক আছে। অ্যাডিনিনের সঙ্গে তোমার থাইমিনের দুটো হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পর যুক্ত থাকে। এই যে ডিএনএ নিউক্লিওটাইড তন্তুর মাঝে যে হাইড্রোজেন বন্ধন থাকে, সেগুলো তাপ এবং অতিরিক্ত ক্ষারের প্রভাবে তোমার ভেঙে যায়। এই যে হাইড্রোজেন বন্ধনগুলো থাকে সেগুলো তোমার অতিরিক্ত তাপ দিলে এবং অতিরিক্ত ক্ষারের প্রভাবে ভেঙে যায়। এইভাবে অতিরিক্ত তাপ ও ক্ষারের প্রভাবে ডিএনএ তন্তু পৃথক হয়ে যায়। এই পৃথক হয়ে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে তোমার কি ডিন্যাচুরেশন। তা ডিন্যাচুরেশনটা কি, ডিন্যাচুরেশন হচ্ছে ডিএনএ দুটো নিউক্লিওটাইড তন্তুর মাঝে যে হাইড্রোজেন বন্ধনী থাকে, সেগুলো অতিরিক্ত তাপ এবং অতিরিক্ত ক্ষারের প্রভাবে ভেঙে যায়। এই অতিরিক্ত তাপ এবং ক্ষারের প্রভাবে এই ডিএনএর বন্ধনগুলো ভেঙে যায়, বা ডিএনএ তন্তুগুলো ভেঙে গিয়ে ডিএনএর বন্ধনগুলো হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে গিয়ে ডিএনএ তন্তু আলাদা হয়ে যায়, যাকে বলা হচ্ছে তোমার কি ডিন্যাচুরেশন। আবার কি হচ্ছে, তোমার এই পৃথক যে ডিএনএ তন্তু দুটো আলাদা হয়ে গেল, ধরো এখান থেকে দুটো তন্তু আলাদা হয়ে গেল হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে গিয়ে, এই তন্তুগুলোকে যদি আমরা তোমার ধীরে ধীরে দ্রবণটার তাপমাত্রা কমাই, যে দ্রবণের মধ্যে পৃথক হয়ে আছে সেই দ্রবণের তাপমাত্রা যদি ধীরে ধীরে কমিয়ে আনি, তাহলে আবার পুনরায় এই তন্তু দুটো একত্রিত হয়ে যায়, যাকে বলা হচ্ছে তোমার
রিন্যাচুরেশন, অর্থাৎ কি আবার তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গড়ে ওঠে। তোমার কমপ্লিমেন্টারি বেসগুলোর মধ্যে আবার কী হচ্ছে বাইন্ডিং হয়, অর্থাৎ অ্যাডিনিনের সঙ্গে তোমার থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন পরস্পর যুক্ত হয় কী হচ্ছে তোমার আবার পুনরায় আগের মতো তোমার যুক্ত হয়ে যায়। একে বলা হচ্ছে তোমার কি রিন্যাচুরেশন। এই ডিন্যাচুরেশন এবং রিন্যাচুরেশনের জন্য কি হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা তোমার প্রয়োজন হয়, অর্থাৎ তোমার যে পরিমাণ তাপ প্রয়োগ করলে অর্ধেক ডিএনএ তন্তু তোমার আলাদা হয়ে যায় তাকে বলা হচ্ছে তোমার কি গলন তাপমাত্রা। গলন তাপমাত্রা, তাহলে গলন তাপমাত্রা কাকে বলে? যে পরিমাণ তাপ প্রয়োগে অর্ধেক ডিএনএ তন্তু তোমার আলাদা হয়ে যায় তাকে বলা হচ্ছে গলন তাপমাত্রা। এই গলন তাপমাত্রাকে আমরা টিএম দ্বারা প্রকাশ করি, টিএম। তবে দীর্ঘ ডিএনএ ক্ষেত্রে এই টিএমটা হচ্ছে তোমার কত 80 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। নেক্সট এদের ভৌত ধর্ম হচ্ছে কি তোমার অতি বেগুনি রশ্মি ডিএনএ প্রতিক্রিয়া। তোমার ডিএনএ 260 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে অতি বেগুনি রশ্মি শোষণ করতে পারে। তোমার দ্বিতন্ত্রী স্বাভাবিক ডিএনএ অপেক্ষা তোমার একতন্ত্রী ডিএনএ অতি বেগুনি রশ্মি শোষণ করার ক্ষমতা বেশি, অর্থাৎ তোমার দ্বিতন্ত্রী ডিএনএর চেয়ে তোমার একতন্ত্রী ডিএনএ কী হচ্ছে অতি বেগুনি রশ্মি বেশি শোষণ করতে পারে। সেই জন্য যখন আমরা তাপ প্রয়োগ করি ডিন্যাচুরেশন ঘটাই বা অতিরিক্ত ক্ষারের প্রভাবে, তখন তোমার দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী ডিএনএ তোমার তৈরি হয়, তখন কিন্তু তার অতি বেগুনি রশ্মি শোষণ করার ক্ষমতা বেড়ে যায়। আর এই ঘটনাকে বলা হচ্ছে তোমার কি হাইপারক্রোমিক শিফট। হাইপারক্রোমিক শিফট কি তাপ প্রয়োগের ফলে যখন ডিএনএর ডিন্যাচুরেশন ঘটে তখন ডিএনএর অতি বেগুনি রশ্মি শোষণ করার ক্ষমতা বেড়ে যায়। একে বলা হচ্ছে বা এই ঘটনাকে বলা হচ্ছে হাইপারক্রোমিক শিফট। হাইপারক্রোমিক শিফট। নেক্সট হচ্ছে প্লাবতা ঘনত্ব। প্রতিটি ডিএনএ অণুর একটা নির্দিষ্ট প্লাবতা ঘনত্ব তোমার থাকে। অধিকাংশ তোমার ডিএনএ ক্ষেত্রে প্লাবতা ঘনত্ব কত হয়? তোমার 1.7 গ্রাম পার ঘন সেমি, যেটা কি তোমার 6 মোলার বা 6 মোলার সিজিয়াম ক্লোরাইড তোমার দ্রবণের ঘনত্বের সমান হয়। অর্থাৎ তোমার ডিএনএর প্লাবতা ঘনত্ব কত 1.7 গ্রাম পার ঘন সেমি, যেটা কার ঘনত্বের সমান 6 মোলার সিজিয়াম ক্লোরাইড দ্রবণের ঘনত্বের সমান হয়। তাহলে আমরা ডিএনএ ভৌত ধর্ম জানলাম। ডিএনএ রাসায়নিক ধর্ম কি? ডিএনএ রাসায়নিক ধর্ম, ডিএনএ তোমার ডিঅক্সি অ্যাডিনোসিন মোনোফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন মোনোফসফেট, ডিঅক্সি সাইটিডিন মোনোফসফেট এবং ডিঅক্সি থাইমিডিন মোনোফসফেট তোমার সহযোগে তোমার এই জৈব অম্ল বা ডিএনএ তোমার গঠিত হয়। আর ডিএনএ তোমার অম্লধর্মী হওয়ায় একে ক্ষারীয় দ্রবণে রঞ্জিত করা যায়। আর ডিএনএতে তোমার মোট পিউরিনের সংখ্যা এবং মোট পিরিমিডিনের সংখ্যা সমান হয়। মনে রাখবে ডিএনএতে মোট পিউরিন এবং পিরিমিডিনের সংখ্যা তোমার সমান হয়। আর অ্যাডিনিনের যেই নাইট্রোজেনাস বেস তোমার অ্যাডিনিনের সঙ্গে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিনে তো 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পর যুক্ত থাকে। আর আদ্য বিশেষণে তোমার ডিএনএ কী হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে কী হচ্ছে একক তোমার নিউক্লিওটাইড তোমার গঠন করে। আর কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে তোমার ডিএনএ ডিন্যাচুরেশন ঘটে থাকে। যেমন তোমার রাসায়নিক বস্তুগুলো কি কি তোমার ইউরিয়া, ফর্মামাইড,
ইউরিয়া, ফর্মামাইড, ফ র মায়াকা মায়াকা হস্যই ড। ইউরিয়া এবং ফর্মামাইড প্রভৃতি রাসায়নিক বস্তুর প্রভাবে ডিএনএ ডিন্যাচুরেশন ঘটে থাকে। আর ডিন্যাচুরেশনের কারণে তোমার পৃথক ডিএনএ তন্তু আবার পরিপূরক বেস পেলে তোমার কী হচ্ছে, ডিএনএ বা আরএনএ তন্তুর সঙ্গে কী হচ্ছে, হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে যায়। এই পৃথকীকৃত দুই ডিএনএ তন্তুর পুনরায় একত্রিত হওয়াকে বলা হচ্ছে অ্যানিউলিং বলা হচ্ছে বা রিন্যাচুরেশন বলে থাকি। আর ডিএনএ ক্ষেত্রে তোমার হাইব্রিডাইজেশন দেখতে পাওয়া যায়। ডিএনএ যখন অন্য অন্য পরিপূরক তোমার ডিএনএ তন্তু বা আরএনএ তন্তুর সঙ্গে আবদ্ধ হয়, সেই ঘটনাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। সেই ধর্মগুলো তোমার এই ডিএনএর মধ্যে দেখতে পাওয়া যায়। এবার জানবো ডিএনএ জৈবিক ধর্ম। ডিএনএ তোমার জেনেটিক বস্তুরূপে কাজ করে। প্রধান এদের জৈবিক ধর্ম হচ্ছে ডিএনএ তোমার জিনগত বস্তু হিসেবে কাজ করে, যেটা পিতামাতার বৈশিষ্ট্যকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে তোমার গ্যামেটের মাধ্যমে কী হচ্ছে, সঞ্চালন ঘটে। আর ডিএনএর মধ্যে কী হচ্ছে, রেপ্লিকেশান ঘটে। ডিএনএর মধ্যে কী হচ্ছে, একটা বিশেষ ধর্ম হলো তোমার রেপ্লিকেশান। ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে পদ্ধতি, সেই রেপ্লিকেশানটা ঘটে, সেটা কোষ বিভাজনের পূর্বে ঘটে। আর ডিএনএ থেকে তোমার আরএনএ তৈরি ট্রান্সক্রিপশন পদ্ধতি বলা হয়, এবং আরএনএ থেকে প্রোটিন যে তৈরি হয় তাকে ট্রান্সলেশন পদ্ধতি বলা হচ্ছে। আর তোমার ডিএনএর আর জৈবিক ধর্ম কি, ডিএনএর মধ্যে মিউটেশন ঘটে। এই মিউটেশন ঘটার পরে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন তোমার জীব তৈরি হতে সেটা সহায়তা করে থাকে। তা ডিএনএ আমরা ধর্মগুলো জানলাম।